আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৮ দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন নিয়ে। অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমরা অধ্যায়টির কিছু বেসিক জেনে নিই। তা হচ্ছে এই দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন অধ্যায়টি মূলত অবচয় নিয়েই গঠিত। ঠিক আছে, অধ্যায়টি মূলত অবচয় নিয়েই গঠিত এবং রচিত, অর্থাৎ অবচয় সংক্রান্ত বিভিন্ন রকম জাবেদা, এন্ট্রি, ম্যাথ নিয়েই হচ্ছে পুরো অধ্যায়টা। তো অধ্যায়টাকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আয়ত্ত করতে চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অধ্যায়টি থেকে কী কী প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি আমরা জানতে পারি যে অধ্যায়টি থেকে কী কী প্রশ্ন আসতে পারে, তো আমরা ওই পয়েন্টগুলো ধরে ধরে কী করতে পারবো, আমরা পুরো অধ্যায়টা স্টেপ বাই স্টেপ আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে যে প্রশ্ন আসতে পারে অধ্যায়টি থেকে। 1 নম্বরে আসবে সম্পত্তির মোট মূল্য, 2 নম্বরে আসবে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য, এটা ক নম্বরের প্রশ্ন আসে প্রায় সময়। 3 নম্বর আসতে পারে সম্পত্তির প্রস্তুত মূল্য। ঠিক আছে, প্রস্তুত মূল্যের অপর নাম হচ্ছে অর্জন মূল্য। ঠিক আছে, প্রস্তুত মূল্যের অপর নাম হচ্ছে অর্জন, বা আমরা বলতে পারি প্রকৃত মূল্য। ঠিক আছে, তো 4 নম্বর প্রশ্ন আসতে পারে যে অবচয়ের হার নির্ণয় করো। 5 নম্বর আমাকে বলতে পারে সম্পত্তির বার্ষিক অবচয় নির্ণয় করো। 6 নম্বরে বলতে পারে প্রয়োজনীয় জাবেদা নির্ণয় করো। 7 নম্বরে বলতে পারো আমাকে খতিয়ান প্রস্তুত করো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদের পুরো যা এই অধ্যায়টি থেকে এসে থাকে। আমাদেরকে এর পাশাপাশি জানতে হবে যে অধ্যায়টি থেকে কোন কোন পদ্ধতি নিয়ে প্রশ্নগুলো আসে। যেমন অধ্যায়টি থেকে খুবই প্রচলিত দুটি পদ্ধতি আসে, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো প্রথমে আমরা জানবো যে সরলরৈখিক পদ্ধতি কাকে বলে এবং এটা কিভাবে করে। তো সরলরৈখিক পদ্ধতির অপর নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। আমাদের এই অধ্যায়ের প্রশ্ন এভাবে বলতে পারে যে স্থির কিস্তি পদ্ধতি অবলম্বন করে অবচয় নির্ণয় করো। ঠিক আছে, তো এটা লাস্টে বলে আর কি, আমরা প্রশ্নটা ব্যবহার করবো অধ্যায়টির মানে ভিডিওর শেষ পর্যায়ে। তো আমাকে বলতে পারে যে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, তখনও আমাকে সরলরৈখিক পদ্ধতি করতে হবে। যদি আমাকে বলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, তখন আমাকে কি করতে হবে, এটা এই পদ্ধতিতে করতে হবে। তো এই পদ্ধতির ম্যাথ করার আগে এর পূর্বে আমাকে সংজ্ঞাটা জানতে হবে যে এই অধ্যায়ের মানে এই পদ্ধতির ম্যাথ কীভাবে করে। তো যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির অবচয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে, অর্থাৎ মনে করো আমি একটি জিনিসপত্র কিনলাম এবং ওই জিনিসটি আমরা 5 বছর ব্যবহার করলাম, তাহলে এই 5 বছরের মধ্যে আমাদের যে অবচয়টা হবে সম্পত্তির। ঠিক আছে, মনে করো আমাদের একটা জিনিস কিনলাম, আসবাবপত্র কিনলাম 5 লক্ষ টাকা দিয়ে, একটা আমরা আসবাবপত্র কিনলাম। তো এই 5 লক্ষ টাকাটা আসবাবপত্রটা আমরা 5 বছর ব্যবহার করলাম। তো প্রতি বছর মনে করো 10,000 টাকা বা 20,000 টাকার অবচয় হচ্ছে, অর্থাৎ প্রতি বছর অবচয়টা সমান হবে। ঠিক আছে, এবং সরলরৈখিক পদ্ধতির ম্যাথ তো আমরা এখানে করি নাই, যদি করি তাহলে তোমরা বিস্তারিত তখন জেনে যাবে। তো আপাতত আমরা 90 জন্য জেনে রাখি যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির অবচয়টা কি থাকে, নির্দিষ্ট থাকে, অর্থাৎ প্রতি বছর অবচয়টা নির্দিষ্ট থাকে, অর্থাৎ প্রতি বছর 10,000 করে প্রতি বছর এটা নির্দিষ্ট থাকবে। এরপরে চলে আসি আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর ধারাবাহিকভাবে সম্পত্তির মূল্য কমে। মনে করো তুমি একটি জিনিসপত্র সেম বছরের শুরুতে একটা জিনিসপত্র তুমি কিনলা, সেম 5 লক্ষ টাকা দিয়ে আসবাবপত্র তুমি কিনেছো। 1 বছর ব্যবহার করার পরে আমি যেটা বললাম যে 20,000 টাকা অবচয় হচ্ছে তোমার প্রতি বছর। তো এটা তো সরলরৈখিক পদ্ধতি ছিল, যখন প্রতি বছর 20,000 টাকা ছিল, সমান ছিল, কিন্তু এখানে প্রতি বছর ধারাবাহিকভাবে সম্পত্তির মূল্যটা কমবে। তো প্রথম বছর তুমি একটা জিনিসপত্র কিনেছো 5 লক্ষ টাকা দিয়ে, প্রথম বছরের অবচয় হচ্ছে 20,000 টাকা। তো 5 লক্ষ থেকে প্রথম বছরের অবচয়টা কী হবে, মাইনাস চলে যাবে। কত হবে তাহলে, 4,80,000 টাকা। এই 4,80,000 টাকাটা দ্বিতীয় বছরের হচ্ছে অর্জন মূল্য। ঠিক আছে, এবং 4,80,000 থেকেই আমরা অবচয়টা কি করব, নির্ণয় করব। ঠিক আছে, এটা এখন বুঝবে না, যখন ম্যাথ করবো তখনই বিস্তারিত বুঝবে। ঠিক আছে, তো আমরা জাস্ট জেনে রাখি যে ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রম মানে হচ্ছে ধারাবাহিক, আর হ্রাসমান হচ্ছে কমা। ঠিক আছে, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান এগুলো আমরা অর্থনীতিতে পড়েছি টার্মগুলো। তো যে পদ্ধতিতে প্রতি বছর ধারাবাহিকভাবে সম্পত্তির মূল্য কমে, অর্থাৎ কোন পদ্ধতিতে কমে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে কমে। এই অধ্যায় থেকে সবসময় প্রতি বছর একটা বা দুটো ম্যাথ আসে, দুটো কমন দিয়ে আসে বলা যায়। তো এই অধ্যায় থেকে যদি ম্যাথ যদি আসে,
অধ্যায় শুরুতে কিছু এরকম টার্মগুলো বলে যে সম্পত্তির মোট মূল্য এত টাকা, অবচয় এত টাকা বা অবচয় এত পার্সেন্ট, ঠিক আছে। তো লাস্টের দিকে ম্যাথের লাস্টের লাইন নেই বলে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো বা ক্রমসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। তো লাস্টের দিকে লাইনটা খেয়াল করে আমরা সরলরৈখিক করবো, না হলে ক্রমসমান পদ্ধতিতে করবো, ঠিক আছে। ম্যাথ দুটোটা একই না, সরলরৈখিক ম্যাথ হচ্ছে আলাদা, ক্রমসমান ম্যাথটাও আলাদা। এখন যদি আমাকে বলে দেয় যে এই পদ্ধতিতে তোমাকে করতে হবে ম্যাথ, তখন ওই পদ্ধতিতে আমরা কি করব, ম্যাথটা করব। কিন্তু যদি আমাকে না বলে, কোনো পদ্ধতি যদি নাই বলে, মানে জাস্ট আমাকে আশাপত্র দেওয়া আছে, তারপর আইসকল দেওয়া আছে, কিন্তু কোনো পদ্ধতিতে ম্যাথ করব ওইটা বলে নেই, তো আমরা বেসিক্যালি সরলরৈখিক পদ্ধতিতে কি করব, আমরা ম্যাথটা করে দিব। আশা করি তোমরা এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা এরপরে সূত্রটাতে চলে আসি। একটু পরে আমরা সরলরৈখিক ম্যাথটা শুরু করব, কিন্তু তার আগে আমরা কিছু সূত্র জেনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। সূত্রগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে সম্পত্তির মোট মূল্য। যে এই যে মোট মূল্য, আমাকে যদি ক নম্বরে যদি জিজ্ঞেস করে, মানে যদি বলে যে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো, তো তুমি কীভাবে করবে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করবা? এই যে দেখো, সম্পত্তির ক্রয় মূল্য, অর্থাৎ আমি যে 5 লক্ষ টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনেছিলাম, একটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে শুরুতে, একটা ইমাজিনেশন প্রশ্ন। এটা হচ্ছে সম্পত্তির মূল্য ছিল 5 লক্ষ টাকা, তো এটাই হচ্ছে আমার জন্য ক্রয় মূল্য, ঠিক আছে। তো প্লাস অতিরিক্ত খরচ মানে হচ্ছে পরিবহন খরচ, তারপর সংস্থাপন ব্যয়, প্লাস মানে এক্সট্রা মানে ইত্যাদি অনেকগুলো যেগুলো খরচ থাকে যখন ক্রয় করে, তার সাথে ওই খরচগুলো তার সাথে কী হবে, যোগ হবে। অর্থাৎ মনে করো তুমি একটা জিনিসপত্র কিনেছো 5 লক্ষ টাকা দিয়ে, তোমার থেকে জিনিসপত্রটা আনতে মানে বাসায় আনতে খরচ হচ্ছে বাড়তি 20,000 টাকা, ঠিক আছে। তো 5 লক্ষর সাথে 20,000 টাকাটা কী হবে, যোগ হবে। তাহলে সম্পত্তির মোট মূল্য কত দাঁড়াবে, 5,20,000 টাকা। তো এটা হচ্ছে আমার জন্য 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র দেখো, যেটা আমরা পড়লাম 3 নম্বরে, যেটা আমরা পড়েছিলাম, দেখো প্রস্তুত মূল্য বা অর্জন মূল্য নির্ণয় করো। এই যে আমাদের সম্পত্তির অর্জন মূল্য, বা এটাকে বলা হয় সম্পত্তির প্রস্তুত মূল্য। তো এটা সূত্রটা কি, মোট মূল্য থেকে পুঞ্জীগত অবচয় কি যাবে, বাদ যাবে, ঠিক আছে। অর্থাৎ মোট মূল্য হচ্ছে এটা থেকে আমি যদি পুঞ্জীগত অবচয় যদি বাদ দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো, সম্পত্তির অর্জন মূল্যটা পেয়ে যাব। আশা করি তোমরা 1 এবং 2 নম্বর সূত্রটা বুঝেছ। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মোট মূল্যটা আমি তো বুঝলাম, সূত্রটা তো বুঝলাম, কিন্তু পুঞ্জীবিত অবচয় আমি কীভাবে নির্ণয় করবো? কারণ পুঞ্জীবিত অবচয়টা আমাদের প্রশ্নে বলা থাকবে না। তো পুঞ্জীবিত অবচয় নির্ণয় করার সূত্রটা দেখো, এই যে 3 নম্বর সূত্রটা, পুঞ্জীবিত অবচয় সমান বার্ষিক অবচয় গুণ আয়ুষ্কাল। এখন বার্ষিক অবচয় সূত্রটা যেখানে দেওয়া আছে, একটু পরে আমরা আলোচনা করব। তো বার্ষিক অবচয়টা আমরা এখন জেনে গেছি, ঠিক আছে। তো ইন্টু আয়ুষ্কাল মানে হচ্ছে তুমি যে 5,20,000 টাকা দিয়ে একটা জিনিসপত্র কিনেছিলে এখানে টোটাল, তো এই জিনিসপত্রটি তোমার বলা থাকে বর্ষের মধ্যে যে 5 বছর ব্যবহার করেছি, ঠিক আছে। তো বলা থাকবে কত বছর, 5 বছর ব্যবহার করেছি। তো এই 5 বছর হচ্ছে তোমার জন্য আয়ুষ্কাল। তো বার্ষিক অবচয় তুমি বের করার পরে ইন্টু যদি আয়ুষ্কাল যদি দাও, অর্থাৎ গুণ 5 দ্বারা যদি গুণ করো, তখনই তুমি কী পেয়ে যাবে, পুঞ্জীবিত অবচয়টা পেয়ে যাবে। অর্থাৎ পুঞ্জীবিত অবচয় সিস্টেমটা আমি তোমাদেরকে বলি। মনে করো তুমি অবচয়, আমি যে বললাম 20,000 টাকা ধরে অবচয় হচ্ছে তোমার প্রতি বছর, তুমি 5,20,000 টাকা একটা জিনিসপত্র কিনেছিলে, এখন প্রতি বছর তোমার অবচয় হচ্ছে কত টাকা, মনে করো 20,000 টাকা। তো এটা তো বার্ষিক অবচয়, প্রতি বছর মনে হচ্ছে বার্ষিক অবচয়। তো এখানে তো আমি বলেছিলাম তুমি ব্যবহার করছো কত বছর, তোমার এই আসবাবপত্রটা 5 বছর তুমি ব্যবহার করেছো। তো তুমি তো এই টাকা দিয়ে তো অর্জন মূল্য নির্ণয় করতে পারবে না, পারবা না। তো তোমাকে এই বার্ষিক অবচয়ের টাকাটা 5 দ্বারা কী করতে হবে, তোমাকে গুণ করতে হবে। আমি কি বুঝতে পারছি কিনা? অর্থাৎ বার্ষিক অবচয়, এই যে বার্ষিক অবচয়ের টাকাটাকে আয়ুষ্কাল দ্বারা কী করতে হবে, আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করো, কত পাচ্ছি আমরা, 5×100, তো 1 লক্ষ টাকা। তাহলে পুঞ্জীবিত অবচয় আমার জন্য কত টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার জন্য পুঞ্জীবিত অবচয়। এখন দেখো এই যে মোট মূল্য 5,20,000 থেকে যদি পুঞ্জীবিত অবচয় যদি কী করি, মাইনাস করি, তখন মানে 5,20,000 থেকে 1 লক্ষ টাকা মাইনাস করলে তো কত পাচ্ছি আমরা, 4,20,000 টাকা, নাকি 4,20,000 টাকা। তো এটাই হচ্ছে আমার জন্য অর্জন মূল্য, এটাই হচ্ছে আমার জন্য কি মূল্য, অর্জন মূল্য। অর্থাৎ আমি জাস্ট ছোটোখাটোভাবে একটা অঙ্ক ম্যাথ দেখালাম। তো তোমাকে যদি প্রশ্ন যদি বলে যে অর্জন মূল্য নির্ণয় করো, তো অর্জন মূল্যটা আমরা এইভাবে নির্ণয় করবো, ঠিক আছে। এরপরে তোমাকে বলে থাকে যে সম্পত্তিটি এত টাকা বিক্রি করা হলো, ঠিক আছে। যদি মনে করো সম্পত্তি যদি 4 লক্ষ টাকা বিক্রি করা হলো, তো তুমি কীভাবে বুঝবা তুমি যে বিক্রি করেছো, এই বিক্রি করার মাধ্যমে তোমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? তো তোমাকে বলবে প্রশ্নের মধ্যে যে সম্পত্তিটি 4 লক্ষ টাকায় বিক্রি করা হলো,
ঠিক আছে, বিক্রি কত টাকা করছে, 4 লক্ষ টাকা সম্পত্তিটি বিক্রি করা হলো। তোমার থেকে দেখো, একটা চিন্তা করো, তোমার থেকে তো মনে করো 4 লক্ষ টাকা না, 4,50,000 টাকা বিক্রি করা হলো, ঠিক আছে, 4,50,000। তো এদিকে দেখো, আমি জাস্ট এই অধ্যায়ের সামাজিকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি একদম শর্টকাটে। তো বিক্রি করছে আমি কত টাকায়, 4,50,000 টাকায়। তো তুমি জিনিসপত্র মানে আসবাবপত্রটা কিনেছিলে কত টাকায়, 5,20,000 টাকায়। তো একদিকে চিন্তা করলে তুমি একটা জিনিসপত্র কিনেছো 5,20,000 টাকা, তুমি বিক্রি করেছো 5 বছর পরে 4,50,000 টাকা। তো একদিকে চিন্তা করলে তোমার মনে হচ্ছে এটা ক্ষতি, মানে তোমার ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি তো তোমার হয়নি। ক্ষতি কি হয়েছে, তোমার হয়নি। কেন? কারণ তুমি একটা জিনিসপত্র কিনেছো 5 বছর আগে 5,20,000 টাকা দিয়ে, তো তুমি অবশ্যই জিনিসপত্রটি ব্যবহার করেছো। তো ব্যবহার যদি করি, আমরা অ্যাকাউন্টিং 19-এ পড়েছি যে কোনো জিনিস যদি ব্যবহার করা হয়, কোনো জিনিস বলতে স্থায়ী সম্পদ যদি ব্যবহার করা হয়, তো বছর ব্যাপীতে একটা অপচয় হয়, অর্থাৎ একটা ক্ষয় হয় সম্পত্তিটির, ওই ক্ষয়টাকেই বলা হয় অপচয়। ঠিক আছে, তো তুমি যেহেতু 5 বছর একটা জিনিসপত্র ব্যবহার করেছো, তো অবশ্যই জিনিসপত্রটির মূল্য কমেছে বা ক্ষয় হয়েছে বা অপচয় হয়েছে। তো অপচয় হয়েছে কত টাকা, 1 লক্ষ টাকা। মানে 1 লক্ষ টাকার জিনিসপত্র, মানে 1 লক্ষ টাকার মূল্যের জিনিস তুমি ব্যবহার করে ফেলেছো অলরেডি। তো এটা বিয়োগ করার পরে তোমার এখন পর্যন্ত মানে বর্তমানে সম্পত্তিটির মূল্য কত দাঁড়াচ্ছে 5 বছর পরে, 4,20,000 টাকা। কারণ তুমি 1 লক্ষ টাকা ব্যবহার করে ফেলেছো অলরেডি, মানে পুঁজিগত কত ছিল তোমার, 1 লক্ষ টাকা। তো বর্তমানে তোমার এটার দাম কত, 4,20,000 টাকা। তো 4,20,000 টাকা তোমার হচ্ছে বর্তমান অর্জন মূল্য। তো এই টাকাটা তুমি বিক্রি করেছো কত টাকায়, 4,50,000 টাকায়। তো এখন এটা হচ্ছে তোমার জন্য অর্জন মূল্য, ঠিক আছে, এটা হচ্ছে অর্জন মূল্য। তো তুমি বিক্রি করেছো 4,50,000 টাকায়, মাঝখানে তোমার লাভ হয়েছে কত টাকা, 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকা হচ্ছে তোমার জন্য লাভ। আমি কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে সামারি আর কি, ইন টোটাল। ওকে, তো আমরা সবসময় এটা নৈতিক আসে যে লাভ ক্ষতি নির্ধারণ করা হয় কার উপরে, লাভ ক্ষতি নির্ধারণ করা হয় অর্জন মূল্যের উপরে। কারণ কেন, এই যে আমি যে 30,000 টাকা যে লাভ করেছি, এটা কার উপর নির্ধারণ করেছি, এটা অর্জন মূল্যের উপর আমি কি করেছি, নির্ধারণ করেছি। ঠিক আছে, এটা আমি এটার উপর নির্ধারণ করিনি, মোট মূল্যের উপর নির্ধারণ করিনি। কারণ কেন করব, ঠিক আছে, কারণ আমি তো একটা জিনিসপত্র কিনেছি 5 বছর আগে, তো অবশ্যই জিনিসপত্রটি ক্ষয় হয়েছে অবশ্যই। তো 5 বছর আগে জিনিসপত্র 5,20,000 টাকা তো আর থাকবে না, এটার দাম অবশ্যই কমবে। তো বর্তমান দাম হচ্ছে 4,20,000 টাকা, এটার উপরেই আমি কি করেছি, অর্জন মূল্যটা নির্ণয় করেছি। আচ্ছা, তারপরে চলে আসি আমরা, যেটা আমরা বলেছিলাম যে বার্ষিক বছরের সূত্রটা কিভাবে করব। তো বার্ষিক বছর দেখো, সম্পত্তির বার্ষিক বছর সমান মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল। তো মোট মূল্য তো আমরা নির্ধারণ করে ফেলেছি। যদি তোমাকে বলে যে সম্পত্তির মোট মূল্য এত টাকা, তো তোমাকে আর সূত্র দিয়ে করতে হবে না। যদি না বলা থাকে তো অবশ্যই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। তো সূত্রটা একদম ইজি, এটা করে নিবে। তো মোট মূল্য থেকে যদি ভগ্নাংশের মূল্য কি দেয়, বাদ দিই। তো দেখো ভগ্নাংশের মূল্য প্রশ্ন বলা থাকে, ঠিক আছে, এটার কোনো সূত্র নেই, ভগ্নাংশের মূল্য প্রশ্ন বলা থাকবে। তো যদি প্রশ্ন বলা থাকে তাহলে মাইনাস যাবে, যদি বলা না থাকে তখন এটার জায়গায় কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তো মোট মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিলে তার সাথে যদি আমি কি করি, তার মানটাকে যদি আয়ুষ্কালে কি করি, ভাগ করি, তারপরে আমি কি পেয়ে যাব, বার্ষিক বছরটা পেয়ে যাব। আয়ুষ্কাল মানে হচ্ছে এটা 5 বছর মনে করো, যেটা ছিল 5 বছর, তো 5 বছর দ্বারা যদি ভাগ করো তো তুমি কি পেয়ে যাচ্ছ, বার্ষিক বছরটা পেয়ে যাচ্ছ। তো এটার হচ্ছে আমাদের এদের উপর যেন আমার হচ্ছে মেইন ম্যাথ, অর্থাৎ সরলরেখার জন্য এটাই হচ্ছে আলাদা। এর পাশাপাশি আরো কিছু ম্যাথ দেওয়া সূত্র দেওয়া, তা হচ্ছে 5 নম্বর সূত্রটা, সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর আমাকে বলতে পারে ক নম্বর প্রশ্নে যে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তো তখন কি হবে সূত্রটা, দেখো মোট মূল্য থেকে যদি আমি ভগ্নাংশ মূল্যটা কি করি, বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব, অবচয়যোগ্য মূল্যটা পেয়ে যাব। এখন দেখো ইন্টারের ক্ষেত্রে, আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে যেই দিকে মানে যে পয়েন্টের বেশি ভুল করে স্টুডেন্টরা, তা হচ্ছে এই যে অবচয়যোগ্য মূল্যতে, ঠিক আছে, অবচয়যোগ্য মূল্যতে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। অবচয়যোগ্য মূল্য এবং শুধুমাত্র অবচয় এটা একই কথা না, ঠিক আছে, অর্থাৎ বার্ষিক অবচয় এবং অবচয়যোগ্য মূল্য এটা কি না, এক কথা না। সূত্র দেখো, মেইন সূত্র হচ্ছে এটা, অর্থাৎ আমি যদি মোট মূল্যকে ভগ্নাংশ মূল্য দ্বারা বিয়োগ করি, তার ওই মানটাকে যদি আয়ুষ্কাল দ্বারা যদি ভাগ করি, ভাগ করার পরে যেটা পাচ্ছি তাটা ওটা হচ্ছে বার্ষিক অবচয়, ওটার নাম কি, বার্ষিক অবচয়। কিন্তু আয়ুষ্কাল দ্বারা ভাগ করার আগে, এই যে দেখো এটা সেম সূত্র, আয়ুষ্কাল দ্বারা ভাগ করার আগে শুধুমাত্র মোট মূল্য থেকে যদি ভগ্নাংশ মূল্য যদি বাদ দিই, বাদ দেওয়ার পর যে মানটা পাবো এটা হচ্ছে শুধুমাত্র অবচয়যোগ্য মূল্য।
তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে ক নম্বরে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য কত বা নির্ণয় করো, তো আমি যদি এই সূত্রটা যদি করে ফেলি, মানে এই সূত্রটা যদি আয়ুষ্কাল দ্বারা যদি ভাগ করে ফেলি, তাহলে আমাকে 2 দিবে না, ঠিক আছে, মানে তোমার উল্টো নাম্বারটা কেটে যাবে। তো অবশ্যই মাথায় রাখবে, যদি আমাকে বলে যে শুধুমাত্র সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, তো আমি জাস্ট সূত্রটা এটা করবো, অর্থাৎ আয়ুষ্কাল দ্বারা ভাগ করার আগে যে মানটা পাচ্ছি ওইটাই হচ্ছে আমার জন্য কি অবচয়যোগ্য মূল্য। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। 6 নম্বরে দেখো অবচয়ের হার। তো এটা শুধুমাত্র আসে ক্রমসমানের ক্ষেত্রে, এটা সরলরৈখিক পদ্ধতিতে লাগে না। তো এটা শুধুমাত্র কোন পদ্ধতিতে আসে? ক্রমসমানের ক্ষেত্রে আসে। তো অবচয়ের হারের সূত্রটা কি? 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। এখন আরেকটা পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ভাইটাল বা একটু কমপ্লেক্স বলা যায় এই অধ্যায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে এইটাই অবচয়ের হারটা। একাধিক বোর্ড প্রশ্নে এবং একাধিক টিচারের নিয়মে অনেকে এটা করে, অনেকে এটা করে। বোর্ড প্রশ্ন অনেক বছরের মধ্যে এই মানে গাইড বইয়ের মধ্যে এখানে এইভাবে সমাধান দেওয়া আছে, অনেক ক্ষেত্রে এইভাবে সমাধান দেওয়া আছে। এখন দেখো, তুমি এই সূত্রটা করে একটা মান পাবা এবং এই সূত্রটা করে আরেকটা মান পাবা, মান কখনো মিলবে না, ঠিক আছে। তো আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে মানুষের, যেটা সবচেয়ে বেশি আসছে, এটা হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। সবচেয়ে বেশি কমন একটা সূত্র এটা হচ্ছে, যদি আমি যদি অবচয়ের হার যদি নির্ণয় যদি করতে চাই, তো সবাই এটাই ব্যবহার করে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। কিন্তু এটা আমার থেকে মনে হয় যে সাম্প্রতিক সময়টা একটু কম আসে, ঠিক আছে। তো বর্তমান সময়ের মধ্যে ইন ফিউচার এই সূত্রটা অনেক কম ব্যবহার হতে পারে, এই সূত্রটা আসতে পারে, ঠিক আছে। তো যেটা সবচেয়ে বেশি অ্যাডভান্স আর কি। তো এটা হচ্ছে সূত্রটা আমরা জেনে নিই, জাস্ট জানার জন্য বললাম, ঠিক আছে। তো সূত্রটা দেখো, 1 থেকে 1 মাইনাস n রুট ভগ্নাংশ মূল্য ভাগ সম্পত্তির মোট মূল্য গুণ 100। এখন দেখো n সমান মানে হচ্ছে বছর, এই যে আয়ুষ্কাল, n সমান মানে হচ্ছে আয়ুষ্কাল মানে বছর, ভগ্নাংশ মূল্যের মানে তো একটু আগেই জানলাম, এটা হচ্ছে এটা সম্পত্তির মোট মূল্য মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাকে যদি আমরা মানে 1 থেকে বাদ করার পরে n দ্বারা রুট করার পর যদি 100 দ্বারা গুণ করি, তারপরে আমি কি পেয়ে যাব? অবচয়ের হারটা পেয়ে যাব। এখন তোমাদের সবচেয়ে যেটা কমন প্রশ্ন এটা হচ্ছে, আমাকে যদি ক্রমসমানের ক্ষেত্রে যদি অবচয়ের হার যদি নির্ণয় যদি করতে বলে, তখন আমি কোন পদ্ধতিতে করব? তোমরা সবসময় এই পদ্ধতিটা কি করবা, ঠিক আছে। কমনলি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে আর কি মানুষের, তো সবচেয়ে আগে আমরা এই পদ্ধতিতে ম্যাথটা করব। তো ম্যাথ করতে করতে যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব, অর্থাৎ এই অধ্যায় নিয়ে যখন আমরা পুরোপুরি অ্যাডভান্সলি হয়ে যাব, এরপরে তুমি এই ম্যাথটার মানে এই সূত্রটা করার চেষ্টা করবা, ঠিক আছে। আগে একদম স্টেপে মানে বিগিনার স্টেপে তুমি এই সূত্রটাই করো, এই সূত্রটি করে অন্তত তুমি ম্যাথের মধ্যে আসো, তুমি আগে ম্যাথটাকে বুঝো, তারপরে তুমি এই সূত্রতে অ্যাপ্লাই হও, ঠিক আছে। তো দেখো, প্রশ্নের মধ্যে আমাকে অবচয়ের হারটা বলা থাকে, যদি আমাকে ক্রমসংখ্যার পদ্ধতি ব্যবহার যদি করতে বলে, প্রশ্নের মধ্যে সবসময় মানে প্রায় সময় অবচয়ের হারটা বলা থাকে, তো তখন তোমাকে সূত্রটা ব্যবহার করতে হবে না। যদি আমাকে অবচয়ের হার যদি বলা না থাকে প্রশ্নের মধ্যে, তখনই শুধুমাত্র আমি এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। ভিডিও আমরা দ্বিতীয় পরে চলে এসেছি। প্রথম পরে আলোচনা করেছিলাম অধ্যায়ের যে যে প্রশ্নগুলো আসতে পারে এবং আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা আলোচনা করব মূলত জাবেদা এবং শুধুমাত্র একটি পদ্ধতি, তা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তো তার আগে আমরা সরলরৈখিক পদ্ধতি যাওয়ার আগে, এবং এখানে পাশে একটা প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ, এর আগে আমরা একটা জাবেদা পড়ব। অর্থাৎ সরলরৈখিক বা ক্রমসম যদি করতে বলো আমাকে, সবসময় খ নম্বরে প্রায় সময় আমাদেরকে বলে যে জাবেদা দাও বা জাবেদা তৈরি করো, ঠিক আছে। তো আমরা জাবেদা কীভাবে করবো তা একটু জেনে নিই। দেখো, এখানে 5টি পয়েন্টে আমাদের পুরো জাবেদাটা কভার আপ করা হয়েছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে যা সম্পত্তি ক্রয়। যদি প্রথম পয়েন্ট যদি আমাকে সম্পত্তি ক্রয় করতে বলে, মানে প্রশ্ন বলা থাকে যে সম্পত্তি এত টাকায় ক্রয় করা হলো, তো আমরা তো বিস্তারিতভাবে করবো একটু পরে, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখি জাবেদাটা। দেখো, সম্পত্তি যদি ক্রয় করতে বলে, তো আসবাবপত্র বা যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেহেতু আমি নগদ টাকা কিনেছি, ওই জন্য নগদ টাকা কমেছে, এবং আসবাবপত্র যেহেতু আমি কিনেছি, তো আসবাবপত্রটা কি হয়েছে? বেড়েছে, ওই জন্য আসবাবপত্র বা যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, এবং নগদ বা ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অবচয় ধার্য করো। যদি আমাকে অবচয় ধার্য করা থাকে, তো অবচয় হিসাব ডেবিট হবে। অবচয় সবসময় ডেবিট, এটা আমরা জানি। তো পঞ্জীবিত অবচয় কী হবে? ক্রেডিট হবে। এটা রায়মানের মধ্যেও আসছে যে অবচয় কোন দিকে যায়, পঞ্জীবিত অবচয় কোন দিকে যায়। তো 3 নম্বর হচ্ছে অবচয় বন্ধের জাবেদা।
আয় সারাংশ হিসাব ডেবিট, যদি অবচয় যদি বন্ধ করতে হয়, যে কোনো জিনিস যদি বন্ধ করি, ডেবিট থাকলে ক্রেডিট হবে, ক্রেডিট থাকলে ডেবিট হবে। তো এখানে যেহেতু অবচয় যেহেতু ডেবিট ছিল, এবং আমি যেহেতু 3 নম্বর যেহেতু কী করেছি, অবচয়টা বন্ধ করেছি, তো বন্ধ করার জন্য ডেবিটটা কী হয়ে গেছে, এখানে ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 4 নম্বরে চলে আসি আমরা, সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয়। মনে করো আমি একটা সম্পত্তি কিনেছিলাম এত টাকায়, যে একটু আগে প্রথম পর্বে যে ম্যাথটা তোমাকে করিয়েছিলাম, ওইখানে আমাদের লাভ হয়েছিল। ঠিক আছে, 30,000 টাকা কী হয়েছে, আমাদের লাভ হয়েছিল। যদি সম্পত্তি বিক্রি করে যদি তোমার যদি লাভ হয়, তো তুমি এই জামাতে করবো 4 নম্বরে। দেখো নগদ হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট, লাভ হিসাব ক্রেডিট। আমরা জানি লাভ সবসময় ক্রেডিট হয়। ঠিক আছে, তো যদি আমাদের যদি ক্ষতি হতো, যদি ক্ষতি হয়, যে কোনো একটা হবে, তোমার হয়তো লাভ হবে, না হলে ক্ষতি হবে। লাভ হলে তুমি এটা লিখবা, ক্ষতি হলে তুমি এই জাবেদাটা দিবে। তো যেহেতু আমাদের ক্ষতি হবে একটা জাবেদায় বা একটা ম্যাথে, তো আমরা এই জাবেদাটা দিব। দেখো সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হয়, তাহলে কি হবে, নগদ ডেবিট হবে, পঞ্জীবিত অবচয় ডেবিট হবে, ক্ষতি ডেবিট হবে, ক্ষতি সবসময় ডেবিট, ওই জন্য ডেবিট হচ্ছে। মেশিন হিসাব কী হবে, ক্রেডিট হবে। এটা হচ্ছে আমাদের জাস্ট জাবেদাটা, আমি তোমাদের জানিয়ে রাখলাম যে জাবেদাটা হচ্ছে এভাবে আসে। এখন আমরা মূলত বিস্তারিতভাবে একটা প্রশ্ন দেওয়া আছে, এভাবে কিন্তু কোথাও করিয়ে থাকে না। ঠিক আছে, আমরা এখানে মূলত প্রশ্নের সাথে মিল রেখে সূত্রটা কী করবো, আমরা করবো। এতে করে আমাদের যাবতীয় আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস আমাদের কী হয়ে যাবে, একটা ভিডিওতেই ফুল অধ্যায়টা কভার আপ হয়ে যাবে। তো দেখো আমাদের ম্যাথ করার আগে আমরা সূত্রটা একটু পরিচয় করিয়ে নিই। প্রথম সূত্র হচ্ছে মানে সরলরেখা করার ক্ষেত্রে আমি 3টা পয়েন্টে করি সরলরেখিক পদ্ধতিটা। তো এখানে দেখো প্রথমে আমাকে কী করতে হবে, বার্ষিক ওজন নির্ণয় করতে হবে প্রথমে, তারপর আমাকে কী করতে হবে, অর্জন মূল্যটা নির্ণয় করতে হবে, তারপর আমি লাভ ক্ষতিটা করবো, মানে আমার নিয়ম আর কি, আমি এভাবে করি। তো দেখো প্রথমে হচ্ছে বার্ষিক ওজন আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো বার্ষিক ওজন সূত্রটা কি, মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল। এটা আমি প্রথম পর্বে পড়েছিলাম, ভিডিও একদম প্রথম দিকে। তো এই সূত্রগুলো আমি পড়েছি। দেখো অর্জন মূল্য সূত্রটা কি, এরপরে মানে বার্ষিক ওজন নির্ণয় করার পরে আমাকে কী করতে হবে, আমার কাজ কি, অর্জন মূল্য নির্ণয় করতে হবে। তাহলে অর্জন মূল্য সূত্রটা কী হবে আমার জন্য, মোট মূল্য থেকে, এই যে মোট মূল্য থেকে পঞ্জীবিত অবচয়টা কী হবে, বাদ যাবে। বাদ দেওয়ার পর আমি যেটা পাবো তা হচ্ছে অর্জন মূল্য, এবং অর্জন মূল্যের উপরে কী হবে, লাভ ক্ষতিটা নির্ধারণ করা হবে। অর্থাৎ আমি সরলরৈখিক পদ্ধতিটাকে আরও সহজ করার জন্য নিজের আমরা 3টা পদ্ধতি কী করেছি, আমরা ব্যবহার করেছি। এই 3টা পয়েন্টে যদি আমরা যদি কী করি, সরলরৈখিক যদি ব্যবহার করি বা পদ্ধতি যদি এভাবে যদি ম্যাথ যদি করি, তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে। ঠিক আছে, একদমই পানির মতো সোজা হয়ে যাবে। তো দেখো আমাদের প্রশ্নে চলে আসি আমরা। ঢাকা বোর্ড 17-তে আমাদের একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, আমি প্রশ্ন একটু পড়ি। ঠিক আছে, দেখো বলা হলো যে 2014 সালের জানুয়ারি 1 তারিখে রহিম লিমিটেড, 2014 সালের জানুয়ারি 1 তারিখে রহিম লিমিটেড মেশিন হিসাব 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। দেখো 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে, আমি জাস্ট কি পয়েন্টগুলো লিখলাম, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তো মেশিন হিসাব তাহলে কত টাকা, 2,80,000 টাকা। এরপর বলা হচ্ছে মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। দেখো সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। আয়ুষ্কাল কত বছর, 5 বছর, এবং ভগ্নাংশ মূল্য কত টাকা, 20,000 টাকা। 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকার বিক্রি করা হয়। 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি বিক্রি করা হয় কত টাকায়, 1,60,000 টাকায় বিক্রি করা হয়। তো কিনেছিল কত, কিনেছিল আমার 3 লক্ষ টাকা, কারণ এটা যোগ হবে। ঠিক আছে, এই সংস্থান ব্যয়টা এটার সাথে যোগ হয়। তো মেশিনটি কিনেছিলাম 3 লক্ষ টাকায়, বিক্রি করেছি আমি 1,60,000 টাকায়। তো তোমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে বিক্রি মূল্য। তো আমরা তখন ম্যাথ তো করি না। ঠিক আছে, আমরা অর্জন মূল্য নির্ণয় করবো, অর্জন মূল্যের উপর আমরা ডিপেন্ড করবো, দেখবো যে মেশিনটা বিক্রি করে কি আসলে আমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তো এটার পর দেখো আমাদের প্রশ্ন কি বললো, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো। আমাদেরকে বলে দিল, আমি যেটা পিডিএফ শুরুতে বলেছিলাম প্রথম পর্বে, যে আমাদের বর্ষের শেষে লাইনটাতে বলে দিবে যে কোন পদ্ধতিতে আমরা ম্যাথটা করব। তো এখানে বলা হচ্ছে যে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি কী করো, ম্যাথটা করো। তো আমরা এই পদ্ধতির ম্যাথটা করব। যদি কিছু না বলে তাও আমরা সরলরৈখিক পদ্ধতির ম্যাথ করব। ঠিক আছে, তো দেখো ক নম্বরে কী বললাম আমাকে, ক নম্বরে বলা হচ্ছে যে লাভ ক্ষতি নির্ণয় করো। খ নম্বরে বলা হচ্ছে জাবেদা নির্ণয় করো। আর ঘ নম্বর কী বলা হচ্ছে আমাকে 2014 থেকে 2016 সালের অবচয় হিসাব প্রস্তুত করো। তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ নির্ণয় করবো। ঠিক আছে, এই অধ্যায়ের ক নম্বরটা মাঝে মাঝে একটু বড় হয়ে যায়, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণে। তোমাদের মনে হতে পারে যে 2 নম্বরের জন্য আমি কেন এত বড় ক নম্বরটা লিখবো। দেখো ক নম্বরে যখন তুমি করে ফেলবা, একটু বড় হলেও ক নম্বরটা যখন করে ফেলবা,
খ নাম্বার এবং গ নাম্বার তোমার জন্য একদম পানির মতো সোজা, তুমি জাস্ট দেখে দেখে মানগুলো বসে দিবা, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে করব যে লাভ ক্ষতি নির্ণয় করব। আমরা প্রথমে পাশাপাশি আমরা সাথে সাথে করে নেব, ঠিক আছে। তো এখানে বার্ষিক সূত্রটা কি ছিল আমার জন্য, মোট মূল্য থেকে বর্ণাংশ বাদ, তারপরে ভাগ কি আয়ুষ্কাল। তো আমরা এটা মুছে দিই, ঠিক আছে। দেখো আমরা ম্যাথটা ডিরেক্টলি করে নিই। তো সূত্র ছিল আমার জন্য মোট মূল্য, মানে বার্ষিক সূত্রটা কি, মোট মূল্য। এখানে মোট মূল্য কত টাকা, ক্রয় মূল্য 2,80,000 টাকা, সংস্থাপন ব্যয় কত টাকা 20,000 টাকা, যোগ করলে কত আসে 3 লক্ষ টাকা, যোগ করলে কত আসে 3 লক্ষ টাকা। এটা মোট মূল্য থেকে কি বাদ যায়, ভগ্নাবশেষ মূল্যটা বাদ যায়। তো ভগ্নাবশেষ মূল্য কত টাকা, এখানে 20,000 টাকা। তো 20,000 টাকাটা বাদ যাবে। তো এর থেকে যেটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা পাবো এটা নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। এটার নাম কি, অবচয়যোগ্য মূল্য। তো যদি আমি যদি আয়ুষ্কাল দ্বারা যদি কী করি, ভাগ যদি করি, এই যে আয়ুষ্কাল যদি ভাগ করি, তারপরে আমি অবচয়টা পাবো, বার্ষিক অবচয়টা তারপরে পাবো। তো 5 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। তো দেখো কত আসে, 2,80,000 ভাগ 5। তো আমরা পাচ্ছি 56,000 টাকা, ঠিক আছে। কত টাকা, 56,000 টাকা। তো এটা দেখো তাহলে 56,000 টাকা মানে হচ্ছে 1 বছরের অবচয়। 56,000 টাকা কত বছরের অবচয়, বার্ষিক মানে হচ্ছে 1 বছরের অবচয়। তো দেখো এখন আমরা একটা বছর অবচয় কত, 56,000 টাকা। তো আমি মেশিনটা কিনেছিলাম কত তারিখে, জানুয়ারি 1, 2014 সালে। তো এই সালের মানে 2014 সাল পুরোটার অবচয় কত, 56,000 টাকা। তো 2015 সাল পুরোটার অবচয় কত, 56,000 টাকা। আমি কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে জাস্ট একটা বছরের অবচয়, 56,000 টাকা হচ্ছে 1 বছরের অবচয়। এরপরে আমাকে যেহেতু বের করতে কি বলছে, লাভ ক্ষতি নির্ণয় করতে বললো। এরপরে বার্ষিক বছরের পরে কাজ হচ্ছে আমার জন্য অর্জন মূল্য কাজ। অর্জন মূল্য মানে কি, মোট মূল্য থেকে পঞ্জীভূত যদি বাদ দিই তাহলে যেটা পাবো তার নাম কি আমার জন্য অর্জন মূল্য। তো দেখো পঞ্জীভূত বছরের সূত্রটা কি, আমরা প্রথম পর্বে পড়েছিলাম ভিডিওর যে পঞ্জীভূত সূত্রটা হচ্ছে বার্ষিক অবচয় গুণ বছর, বা বার্ষিক অবচয় গুণ আয়ুষ্কাল, ঠিক আছে। তো অর্থাৎ একটা বছরের অবচয় দিয়ে আমি যদি আয়ুষ্কাল মানে টোটাল বছর যদি গুণ করি তাহলে আমরা পঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে আয়ুষ্কাল মানে হচ্ছে আমি এটা দ্বারা গুণ করবো না, ওকে। তো দেখো আয়ুষ্কাল মানে কোনটা দ্বারা গুণ বোঝাচ্ছে, পঞ্জীভূত অবচয় মানে হচ্ছে আমি যত বছর মেশিনটা ইউজ করেছি। দেখো 2014 সালের জানুয়ারি 1 তারিখে আমি মেশিনটি কিনেছিলাম এবং 2016 সালের অক্টোবর 1 তারিখে আমি মেশিনটি বিক্রি করেছিলাম। তো আমি কি মেশিনটা কি 5 বছর ইউজ করছি? আমি তো অবশ্যই 5 বছর ইউজ করে নেই। করছি কত বছর, 2 বছর এবং কিছুটা মাস আমি কি করেছি, এটা কয়েক মাস আমি ইউজ করেছি, অর্থাৎ 3 বছর একটু কম, 2 বছর একটু বেশি। তো এই যত বছর ইউজ করেছি জাস্ট ওই বছর দ্বারা কি হবে, এটা গুণ যাবে। তো পঞ্জীভূত অবচয়টা আমরা একটু বের করে দেখো। 2014 সালে আমি পুরোটা ব্যবহার করেছিলাম না, একটা বছর 2014 সালে পুরোটা আমি ব্যবহার করেছি 56,000 টাকা। তো 2015 সালটাও আমি ব্যবহার করেছি পুরোপুরি। তো আবারও সেম 2015 সালের 1 বছর অবচয় কত টাকা, 56,000 টাকা। এখন আমরা যেটা করলাম এটা হচ্ছে 2016 সালের 1 অক্টোবর তারিখে আমি মেশিন বিক্রি করে দিলাম। তার মানে কি আমি 2016 সাল পুরোপুরি ব্যবহার করেছি, করিনি অবশ্য। তো 2016 সালের 1 অক্টোবর তারিখ পর্যন্ত আমি কি করেছি, মানে অক্টোবর 1 তারিখের আগ পর্যন্ত মেশিনটি ব্যবহার করেছি। এরপরে আমি মেশিনটি বিক্রি করে দিয়েছি। তাহলে দেখো আমরা কত মাস ইউজ করেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করেছি, অক্টোবর 1 তারিখ যেহেতু বিক্রি করেছি তো এই মাসটা আমি কাউন্ট করবো না। সেপ্টেম্বর মানে আমি কত মাস ইউজ করেছি, 9 মাস ইউজ করেছি। তো এটা হচ্ছে 1 বছরের বার্ষিক অবচয়। তা আমি কি 1 বছরের ইউজ করেছি, ইউজ করে কত মাস ইউজ করেছি আমি, 9 মাস। তো এটাকে মানে 56,000 টাকা, আমি একটু ম্যাথটা এখানে করে দিই হালকা হবে। 56,000 টাকা 12 দ্বারা ভাগ যাবে। 12 দ্বারা ভাগ কেন করবো, মানে একটা মাসের অবচয় আমাকে বের করার জন্য। আমি যেহেতু পুরো মাস ইউজ করি না, তো আমি প্রথমে 1 মাসের অবচয় বের করব। ওই 1 মাসের টাকা দিয়ে 9 মাস গুণ করে দেবো। তো দেখো 9 দ্বারা কী হবে, গুণ হয়ে যাবে। তো গুণ করার পর আমরা পাবো 42,000 টাকা, ঠিক আছে। কত পাচ্ছি আমরা, 42,000 টাকা। এটা আমি কি করে দেবো, এখানে যোগ করে দেব। তাহলে একটু খেয়াল করে, এখানে 2014 সালের, এটা হচ্ছে 2014 সাল, এটা হচ্ছে 2015 সাল এবং এটা হচ্ছে 2016 সালের 1 অক্টোবর তারিখের আগ পর্যন্ত। তার মানে আমি ব্যবহার করেছি এই 3টা বছর,
মানে 3 বছর একটু কম ব্যবহার করেছি, তো 5 বছর ধরে আমি গুণ যাবে না। ঠিক আছে, যদি আমাকে বলা থাকে যে 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি বিক্রি করা হলো, তখন আমি যত বছর ইউজ করেছি আমি জাস্ট তত বছর ধরে কী হবে, গুণ যাবে। তো গুণ করার পরে দেখো আমরা এটা কী করে দেবো, বছরের অবছরগুলো যোগ করে দেবো। তো 56 যোগ করে দিয়ে কত আসছে দেখো, 56,000 টাকা যোগ 56,000 টাকা যোগ 42,000 টাকা, 1,54,000 টাকা। ঠিক আছে, 1,54,000 টাকা। তাহলে পঞ্জীবিত বছর কত পাচ্ছি আমরা, 1,54,000 টাকা। এটা করার আগে আমরা মোট মূল্যটা লিখে নিই একটু। মোট মূল্য ছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ মাইনাস 1,54,000 টাকা। এখন দেখো আমরা যেটা মানটা পাবো, তাহলে কত পাচ্ছি, 1,46,000 টাকা। 1,46,000 টাকা। এখন আমরা, অর্থাৎ এটা হচ্ছে এখন আমার জন্য মেশিনের অর্জন মূল্য। এটা কত টাকা, অর্জন মূল্য। ওকে, তো দেখো বার্ষিক বছর ছিল 56,000 টাকা, এখন মেশিনের অর্জন মূল্য কত টাকা, এই যে এত টাকা। ঠিক আছে, তো দেখো অর্জন মূল্যটা, এই অর্জন মূল্যের উপর ডিপেন্ড করে আমরা মূলত লাভ ক্ষতিটাকে নির্ণয় করব। তো দেখো আমাদের মানে 3 বছর ইউজ করার পরে একটা মেশিন 3 লক্ষ টাকা কিনেছিলাম, 3 বছর ইউজ করার পরে এখন বর্তমানে মেশিনের মূল্য হচ্ছে 1,46,000 টাকা, মানে বর্তমান মূল্য। এবং বর্তমান মূল্য থেকে আমি মেশিনটা বিক্রি করেছি 1,60,000 টাকায়। এখন দেখো তোমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, তুমি একটু আন্দাজ করতে অবশ্যই পারতেছো। তো আমাদের হয়েছে লাভ। কেন, আমার বর্তমান মেশিনের মূল্য হচ্ছে 1,46,000 টাকা, বর্তমান মূল্য, অর্জন মূল্য হচ্ছে বর্তমান মূল্য। তো এই মূল্য থেকে আমি বিক্রি করেছি কত টাকা, 1,60,000 টাকায় মেশিনটা আমি বিক্রি করেছি। তো দেখো আমাদের কত টাকা লাভ হয়েছে, আমাদের এখানে হচ্ছে 50, এখানে 60, 14,000 টাকা লাভ হয়েছে। কত টাকা, 14,000 টাকা আমাদের লাভ হয়েছে। এটাই হচ্ছে আমার জন্য ক নম্বরের উত্তর। তাহলে আমি লিখবো যে লাভ হচ্ছে 14,000 টাকা। আশা করি আমরা ক নম্বরের ম্যাথটা বুঝতে পারছি। ঠিক আছে, জাস্ট তুমি এই ম্যাথটা দিয়েই বাকি সবগুলো একই নেমে যাবে। ঠিক আছে, সবগুলো মানে হচ্ছে সবগুলোই একই নেমে যাবে। তো দেখো এখন দেখো, যদি আমাকে না বলে যে বিক্রি করা হলো, মানে কিছু ম্যাথের মধ্যে বিক্রি করা হলো এই কথাটা বলে না, যে 2016 সালের 1 অক্টোবর তারিখে একটা মেশিন বিক্রি করা হলো, এই কথাটা প্রায় সময় বলে না। যদি না বলে তো তখন আমি 5 বছর ধরে কী করবো, গুণ করে দিব। অর্থাৎ বার্ষিক অবচয়কে পুঞ্জীবিত আয়ুষ্কাল দ্বারা কী করে দেবো, আমি গুণ করে দিব। কিন্তু যদি আমাকে বলে যে 2016 সালে, মানে স্পেসিফিক যদি বলে দেয়, নির্দিষ্ট করে যদি বলে যে এত সালের এত তারিখে মেশিনটি বিক্রি করা হলো, তখন আর 5 দ্বারা গুণ যাবে না, অর্থাৎ এটাকে 5 দ্বারা গুণ যাবে না। ঠিক আছে, তো আমি যত বছর ইউজ করেছি তাহলে তত বছর দ্বারা গুণ যাবে। তো আমি ইউজ করছি এটা 3 বছরের মতো, তো ওই 3 বছর দ্বারা আমি কী করলাম, গুণ করে দিলাম। 1 বছর, 2 বছর এবং 3 বছর। তো গুণ করার পর আমি পাচ্ছি 1,54,000 টাকার পুঞ্জীবিত বছর। তো এই টাকাটা আমি মোট মূল্য থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা পাবো তার নাম হচ্ছে অর্জন মূল্য। ঠিক আছে, তো আশা করি আমরা ক নামটা বুঝতে পেরেছি। তো খ নম্বরটা চলে আসি। খ নম্বরটা একদম ইজি, আমি জাস্ট টাকাটা তোমাদের বুঝিয়ে দেবো। দেখো জাবাদা যদি তৈরি করতে বলো আমাকে, জাবাদার জন্য আমাকে আর বাড়তি কোনো ম্যাথ করতে হবে না, আমি জাস্ট এটা মনে রাখবো। তো প্রথমে লিখবো যে আমরা সম্পত্তি করে দিতে হবে। তাহলে দেখো আসবাবপত্র বা যন্ত্রপাতি হিসেব ডেবিট, টাকা দেখবে অবশ্যই, টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। তো নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট 3 লক্ষ টাকা। ঠিক আছে, এরপর অবচয় ধার্য করো। অবচয় আমি কত পেয়েছিলাম, 56,000 টাকা। অবচয় কত পেয়েছি আমরা, 56,000 টাকা। অবচয় হিসাব ডেবিট 56,000 টাকা। পঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট, দুঃখিত ক্রেডিট 56,000 টাকা। একই টাকাটা হবে। অবচয় বন্ধের টাকাটা দেখো সেম টাকাটাই হবে অবচয় বন্ধের টাকাটা। আয়সানুষ হিসাব ডেবিট 56,000 টাকা, অবচয় হিসাব ক্রেডিট 56,000 টাকা। এরপরে আমরা করবো যে সম্পত্তি 4 নম্বর জাবাদাটা। যদি আমাদের সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয় তো আমরা 4 নম্বর জাবাদা করবো। যদি সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে আমরা 5 নম্বর জাবাদাটা করবো। এখানে যেহেতু সম্পত্তি বিক্রি করে যেহেতু আমার লাভ হয়েছে, লাভ যেহেতু 14,000 টাকা হয়েছে, ওই জন্য আমরা সম্পত্তির এই জাবাদাটা করবো। তো দেখো আমরা কীভাবে করবো, নগদ ডেবিট, পঞ্জীবিত অবচয় ডেবিট, মেশিন ক্রেডিট, লাভ ক্রেডিট, এটা সবাই জানি, কিন্তু টাকার মানটা আমরা একটু গুছিয়ে লিখতে পারি না। তো দেখো আমরা টাকার মানটা আজকে গুছিয়ে লিখবো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা আমরা খুব সহজেই জানবো। প্রথমে আমরা লাভটা লিখবো। লাভ কত টাকা ছিল, 14,000 টাকা ছিল। তো আমি ডিরেক্ট লাভটা লিখে দিব 14,000 টাকা। 14,000 টাকা। তো তুমি নগদ টাকা অবশ্যই পেয়েছো। নগদ টাকা তুমি কত টাকা পেয়েছো বিক্রি করে, 1,60,000 টাকা। তো তুমি যে টাকাটা নগদ পাচ্ছ এটা হচ্ছে তোমার জন্য নগদ। তো 1,60,000 টাকা কি যাচ্ছে, ডেবিট। 1,60,000 টাকা ডেবিট।
পুঞ্জীবিত বলছে এখানে ডিগ্রি দেওয়া আছে, পুঞ্জীবিত বলছে কত টাকা, 1,54,000 টাকা। এটা যোগ করে দাও তুমি, 1,54,000 টাকাটা যোগ করে দাও, ঠিক আছে। এখানেই তোমার ম্যাথ শেষ। তুমি জাস্ট চিন্তা করো, তোমাকে 4টা মনে রাখতে হচ্ছে না, তুমি কয়টা মনে রাখবে, 3টা মনে রাখবে। একটা হচ্ছে লাভ, লাভটা তোমার দেওয়া থাকে 14,000 টাকা, লাভটা দেওয়া থাকবে। নগদ টাকাটা তুমি যত টাকা পাচ্ছ নগদ টাকাটা তা লিখে দিবা। তারপর হচ্ছে পুঞ্জীবিত বছর তোমার দেওয়া থাকে, পুঞ্জীবিত বছর হচ্ছে 1,54,000 টাকা। তো এখন তুমি ডেবিট টাকাটা যোগ করো, তুমি এখানে পাবা যে আমরা যদি যোগ করি 1,60,000 যোগ 1,54,000 টাকা, তাহলে আমরা পাচ্ছি 3,14,000 টাকা। কত পাচ্ছি আমরা, 3,14,000 টাকা। যদি আমরা 14,000 যদি মাইনাস করি তাহলে পাচ্ছি আমরা 3 লক্ষ টাকা পাচ্ছি, ঠিক আছে। কত টাকা পাচ্ছি, 3 লক্ষ টাকা পাচ্ছি। তো দেখো আমাদের মেশিন কত টাকা ছিল, 3 লক্ষ টাকার মেশিন ছিল। তো তুমি যেহেতু বিক্রি করে দিয়েছো, তোমার থেকে কি মেশিনটা কি আসে এখনো, মেশিনটা এখন নাই। তো মেশিন যদি আসে মানে যদি কিনি তখন ডেবিট হই, তো ডেবিট ছিল 3 লক্ষ টাকা। যেহেতু তুমি মেশিন পুরোটা যেহেতু বিক্রি করে দিয়েছো, ওই জন্য তোমার থেকে এখন মেশিনটা নাই, ওই জন্য তোমার থেকে কি হচ্ছে মেশিনটা হবে ক্রেডিট 3 লক্ষ টাকা, ঠিক আছে। যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করি, আমরা ক্রেডিট লিখি, এই টাকাটা আমরা ক্রেডিটের মানে বসে দিই। মানে মেশিন যেহেতু বর্তমান মূল্য যেহেতু 1,46,000 টাকা, তো এই টাকাটা আমি কি করি, ক্রেডিট করে বসিয়ে দিই, কিন্তু টাকাটা ভুল হবে। তোমাকে ফুল টাকাটা অর্থাৎ মেশিনের মোট মূল্যটাকে কি করতে হবে, মেশিন হিসেবে ক্রেডিট করতে হবে। তো ওই জন্য আমরা যদি পারি, যারা মনে থাকবে তারা এভাবে করবা, আর যাদের মনে থাকবে না তারা আমার নিয়মে করবা। আমরা প্রথমে লাভটা করব, লাভটা করার পর নগদটা লিখে দেবো, নগদটা লেখার পর পঞ্জীবিত বছরটা লিখে দিব। তো ডেবিট যোগ করে যদি ক্রেডিট ভাগ করে দাও, মানে দুঃখিত বিয়োগ করে দাও, তো তুমি বাকি টাকাটা কি পেয়ে যাবা। ওকে, তো কারণ ডেবিট সমান কি ক্রেডিট। তো এই টাকাটা যোগ করে যদি 14,000 টাকা মাইনাস করো, তোমার অটোমেটিক কি আসবে, 3 লক্ষ টাকাটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার জন্য ক এবং খ এর জাবেদাটা। এই ক হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করো এবং খ নম্বর হচ্ছে জাবেদা তৈরি করো। এটা হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতির ম্যাথটা। এটা হচ্ছে ম্যাথ এবং এটা হচ্ছে জাবেদা। আশা করি তোমাদের জন্য সরলরৈখিক পদ্ধতিটা একদমই সহজভাবে আমি বুঝাতে পেরেছি। যদি না বুঝে কোথাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবে। এবং আমরা ভিডিওর দ্বিতীয় পর্ব অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে অবধ হিসাব প্রস্তুত করো এবং তোমার সমান জেড পদ্ধতিটা কি করো, নির্ণয় করো। তো এটাও সেম ভাবে আমরা কি করব, একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা কি করো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।